নতুন শিক্ষা উপদেষ্টা জনাব চৌধুরী রফিকুল আবরার, সংক্ষেপে যাকে সিআর আবরার বলা হয়, শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি কেমন মানুষ বা কেমন হবেন? যেহেতু আমাদের দর্শকদের একটা বড় অংশ জামাত শিবির, এই জন্য আমি আলোচনা করব যে জামাত শিবিরের জন্য তিনি কেমন হবেন। অনেকে অবশ্য জানে না। জামাত শিবিরের কিছু ভাইরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক সাবেক নেতাকে দেখলাম কিছুটা নেতিবাচক মন্তব্য করতে, সাবেক ছাত্র ইউনিয়ন করা সিআর আবরার এখন শিক্ষা উপদেষ্টা, এই শিক্ষা মন্ত্রণালয় থেকে ভূত আর সরল না, বাম ভূত আর সরল না, নানান কথাবার্তা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি সিআর আবরার সম্পর্কে কিছু কথা বলবো, আপনারা অবাক হবেন যে তিনি কেমন মানুষ। এবং আমি তার সম্পর্কে যতটা বলতে পারবো, জামাতের আমিরও ততটা বলতে পারবেন না। কারণ সিআর আবরার সাহেবের সান্নিধ্য আমি পেয়েছি দীর্ঘ 5 বছর। তার আন্ডারে আমি কাজ করেছি, রিসার্চ করেছি। আমি সরাসরি তার ছাত্র এবং ক্লাসরুম অ্যাক্টিভিটিসের বাইরেও তার সাথে নানান বিষয়ে স্ট্রং কমিউনিকেশন ছিল। অতএব আমি তাকে চিনি, জানি। তাকে আমি যাচাই করেছি 2010 থেকে 2015 সাল পর্যন্ত বা তারপরেও আমি যাচাই করেছি, তাকে ক্রস চেক করেছি, তাকে পরীক্ষা করেছি। অতএব আমি যতটা বলতে পারবো ততটা জামাত শিবিরের খুব কম লোক বলতে পারবেন। হ্যাঁ, আমার মতো যদি তার সান্নিধ্য কেউ পেয়ে থাকেন, হ্যাঁ পেয়েছেন হয়তো বা 2-1 জন, কিন্তু তারা তো আবার এভাবে মিডিয়ায় কথা বলবেন না। অতএব আই নো হিম, আমি জানি, এবং এতটা গভীরভাবে জানি অন্য কেউ জানবে না। অতএব তার সম্পর্কে মূল্যায়নটা আশা করি আমি বেস্ট মূল্যায়ন করতে পারবো। প্রথমে আমি খবরটা একটু দেখি দর্শক। উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সিআর আবরার। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরার। শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার 5 মার্চ বেলা 11টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। নতুন উপদেষ্টা শপথ অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে, তবে বর্তমানে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। এর মানে তিনি কিন্তু শিক্ষা উপদেষ্টা হয়ে গিয়েছেন। আমি যখন কথা বলছি সে পর্যন্ত কিন্তু না, প্রধান উপদেষ্টা তাকে দপ্তর বন্টন করেননি, কিন্তু কথা রয়েছে যে তিনি উপদেষ্টা হয়েছেন, শিক্ষা উপদেষ্টা হবেন, এটা মোটামুটি নিশ্চিত। আর ওয়াহিদুদ্দিন মাহমুদের ক্ষেত্রে রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। তিনি পদত্যাগ করেছেন না তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি উপদেষ্টা পরিষদে আছেন না চলে গেছেন, এগুলো নিয়ে ধোঁয়াশা আছে নানান। কেউ কেউ বলছেন পদত্যাগ করেছেন, আবার কোন দুর্নীতির তথ্য ফাঁস করেছেন নাকি আওয়ামী লীগের লোকজন প্রোপাগান্ডা চালাচ্ছে। কারণ আওয়ামী লীগের কোনো কথা তো চোখ বুঝে অবিশ্বাস করতে হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিআর আবরার শরণার্থী অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ রামরুর নির্বাহী পরিচালক। শুধু রামরু না, আরো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে স্যার জড়িত। এই যে অধিকার, নাসিরুদ্দিন এলান কিংবা আদিলুর রহমান শুভ্র, এই অধিকারের মূল বস কিন্তু সিআর আবরার। তিনি হচ্ছেন সবার প্রধান, অধিকারের প্রধান চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করেছেন তিনি। তার গবেষণার বিষয়ে রোহিঙ্গা শরণার্থী, স্বল্পমেয়াদী শ্রম অভিবাসী এবং বাংলাদেশ ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী সম্প্রদায়ের নাগরিকত্ব প্রসঙ্গ। তার স্ত্রীও একজন বিখ্যাত ব্যক্তি। তো শিক্ষা উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, তিনি কেমন মানুষ দেখেন। জামাত শিবির অনেক ভাইরা তার ছাত্র ইউনিয়ন ব্যাকগ্রাউন্ড, এটাও আমি জানতাম না আসলে, এবং আমি এখন শিওর না যে তিনি ছাত্র ইউনিয়ন করতেন কিনা। যদি করেও থাকেন, আমি বলবো যে ডক্টর ইউনূস জামাত শিবিরের জন্য যতটা নিরাপদ, নিরপেক্ষ, সিআর আবরার সেম নিরাপদ, নিরপেক্ষ। সিআর আবরার সাহেব এমন একজন মানুষ, প্রকৃতপক্ষে তার মধ্যে কোনো পক্ষপাত নেই। তার মধ্যে নিরপেক্ষতার স্ট্রং কমিটমেন্ট রয়েছে, যেটা ইউনিক। আমি দেখিনি যে মানুষ এতটা নিরপেক্ষ হয় কিভাবে। যেমন তিনি যদি ছাত্র ইউনিয়ন করে থাকতেন, আমি জানি না, এরকম কোনো তথ্য আমি পাইনি বা আমার কাছে এটা মনে হয়নি। একজন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, 2013 সালের কঠিন মুহূর্তের কথা বলি, সাবেক একজন ছাত্র ইউনিয়ন নেতা আর একজন রানিং শিবির নেতা, 13 সালে সেই কঠিন মুহূর্তে যেখানে জামাত শিবিরের পক্ষে বলাটা ভয়ানক অন্যায় ছিল, এই দুইজন লোক যদি কোনো একটা কাজের জন্য সিআর আবরার সাহেবের কাছে যেত, স্যার দুইজনের মধ্যে এক বিন্দু পরিমাণ ডিসক্রিমিনেশন করতেন না। এটাই হচ্ছেন সিআর আবরার। তিনি সবাইকে, তার সব স্টুডেন্টকে অথবা সব নাগরিককে সমানভাবে দেখেন। তিনি অধিকার প্রশ্নে কোনো সিলেক্টিভ আচরণ করেন না।
দেখেন, ইসলামপন্থীদের অধিকার নিয়ে কোন মানবাধিকার সংগঠন কথা বলেছে? এই যে আইন ও সালিশ কেন্দ্র, তারাও তো মানবাধিকার নিয়ে কাজ করে। কই, কি করেছে? তারা জামাত শিবির ইসলামপন্থীদের ডিহিউম্যানাইজ করেছে। তাদের অধিকার প্রশ্ন নিয়ে অ্যাক্টিভিজম ছিল সিলেক্টিভ। কিন্তু একমাত্র সিআর আবরারের অধিকার মানবাধিকার সংগঠন, এরা কিন্তু ইসলামপন্থীদের হেফাজতকে নিয়ে কথা বলেছে, হেফাজতের অধিকার, জামাত শিবির অধিকার নিয়ে কথা বলেছে। আল্লামা সাঈদী হত্যাকাণ্ডে বা সাঈদীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদে, জনগণের প্রতিরোধের বিরুদ্ধে যে শেখ হাসিনা গণহত্যা, তার বিরুদ্ধে কথা বলেছে এই অধিকার সিআর আবরারের সংগঠন। আন্তর্জাতিক ফোরামেও তারা কথা বলেছে। এই জন্য সিআর আবরারের সহকর্মী আদিলুর রহমানকে জেল খাটতে হয়েছে হেফাজতের হত্যাকাণ্ড বিষয়ে কথা বলার জন্য। অতএব জামাত শিবিরের লোকজনকে বলবো, গত 15 বছরে জামাত শিবির না, সিভিল সোসাইটি বা মানবাধিকার কর্মী এমন কেউ যদি থেকে থাকে যে জামাত শিবির অধিকারের পক্ষে কিছুটা হলেও বলেছে, তাহলে এই সিআর আবরার সাহেবরাই বলেছে, অন্য কেউ না। অতএব জামাত শিবিরের জন্য তার চাইতে নিরাপদ, এর চাইতে নিরপেক্ষ লোক বাংলাদেশে অসম্ভব। এরপর বলি সততার কথা। সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি কসম করে বলছি, সিআর আবরারের মতো সৎ লোক আমি জীবনে খুব কম দেখেছি। বড় বড় হুজুর, ইসলামী দলের নেতা অনেক দেখেছি, অনেকের সাথে ইন্টারাকশন করেছি, ভাউচারের টাকা এদিক ওদিক করে অনেক দেখেছি, কিন্তু সিআর আবরারের মতো সৎ লোক, আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্রস চেক করে বলছি, আমি তার মতো সৎ লোক খুব কম দেখেছি। নাই যে সেটা বলবো না, খুব কম দেখেছি। এখন দেখেন, হ্যাঁ, তার যোগ্যতা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে উপদেষ্টা হিসেবে তার এক্সপিরিয়েন্স নাই, এটা বর্তমান সরকারের অনেক, ডক্টর ইউনূসেরও নেই, কিন্তু শিক্ষক হিসেবে অসাধারণ। তার মেধা, তার যোগ্যতা, পিএইচডি, এগুলো নিয়ে কোনো প্রশ্ন নেই, উঁচু মাপের একজন মেধাবী লোক। কিন্তু মন্ত্রণালয় চালানো ভিন্ন জিনিস, এগুলোতে কতদূর সফল হবেন কি হবেন না, এটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, নানা প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমি বলতে চাই, বাংলাদেশে সততা এবং নিরপেক্ষতা, এই দুইটা থাকলে আর কিছু লাগে না। অন্যান্য কাজগুলো চালানোর মতো যোগ্য ওই সচিব বা আমলারা আছে। এখানে সততার অভাব এবং নিরপেক্ষতার অভাব, দলবাজি করা, দলের দালালি করা এবং টাকা পয়সা মারা, এটাই হচ্ছে মূল ক্রাইসিস। এই দুইটা পরীক্ষায় চোখ বুঝে সিআর আবরারকে বিশ্বাস করা যায়। তার মতো ভালো লোক এই মন্ত্রী পরিষদে আর কে আছে? আই ডোন্ট নো। তার মতো এত শব্দ অনেক, এই মন্ত্রী পরিষদ অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ। আসিফ নজরুলের মধ্যে দালালির মানসিকতা, অমুকের এই নিয়োগ বাণিজ্য মুক্ত, নানান ক্ষেত্রে সমস্যা আছে, কিন্তু সিআর আবরার সাহেব নিরপেক্ষভাবে সবকিছু করবেন যোগ্যতার ভিত্তিতে। এই যে কে ভিসি হবে, কোথার কি, এগুলো সব কিন্তু যোগ্যতার ভিত্তিতে করবেন। এখানে কে কোন দল, এগুলো তার কাছে কোনো ব্যাপার না, যোগ্যতাই হবে তার কাছে প্রধান মানদণ্ড। তো এই জন্যে আমি বলবো যে সিআর আবরার সাহেব কেমন, আশা করি বুঝতে পেরেছেন। তার মতো ভালো মানুষ, সৎ লোক, নিরপেক্ষ লোক নাই। আমার সরাসরি দেখা এবং ক্রোধ চেক করা, তার জন্য শুভকামনা। যে আমার অত্যন্ত প্রিয় একজন লোক উপদেষ্টা হলেন, এই উপদেষ্টা পরিষদ ধন্য। অনেকে অনেক কথা বলবেন, অলরেডি বলেছেন, জুলকারনাইন সায়েদরা নেগেটিভ কথাবার্তা বলছেন যে গ্রামীণ ব্যাংক পরিবার থেকে সব উপদেষ্টা নেওয়া হয়। এখন আবার এই অধিকার থেকে ওই সবাই বড় বড় পদে আছে, নাসিরুদ্দিন এলান, আদিলুর রহমান শুভ্র, আবার এই সিআর আবরার, মানে এটা একটা ওই অধিকার এবং গ্রামীণ ব্যাংক টাইপের। দেখেন, এগুলো যেমন ডক্টর ইউনূস, তার পছন্দ, তার চাওয়ার একটা প্রভাব তো থাকবে, এটা তো একেবারেই অনিবার্য। সেক্ষেত্রে তার কাছে যারা বিশ্বস্ত যোগ্য, তারা প্রায়োরিটি পাবেন, এতে আমি আশ্চর্য কিছু নেই। তবে লোকগুলো ভালো এবং যোগ্য লোক। আপনি সিআর আবরারের জীবনে একটা নেতিবাচক মন্তব্য বা কাজ, আপত্তিকর কাজ পারলে খুঁজে বের করে দেখান তো কেউ। এমনকি আদিলুর রহমান শুভ্র ক্ষেত্রেও সেম, আপনি দেখান যে সে এই কাজটা অন্যায় করেছে। আদিলুর রহমান শুভ্র ক্ষেত্রে এভাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না, যেহেতু তার সাথে ইন্টারাকশন হয়নি, কিন্তু সিআর আবরার সাহেবের ক্ষেত্রে বলতে পারবো। সত্যি বাংলাদেশ ধন্য, অন্তর্বর্তীকালীন সরকার ধন্য যে সিআর আবরার সাহেবের মতো একজন মহান ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে পেল।